নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিউজ, তারাও দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে আর কি করলাম, শুনলাম যে মামনির শরীরটা ভালো আছে, জেনারেল বেডে দিয়েছে। তো আজকে আমি একটু যাব মনে করছি মামনিকে দেখতে। তো তাই জন্য সকাল সকাল উঠেই আমায় কাজগুলো সেরে নিতে হবে। আর এখন বাজে সকাল 4:30, জানো তো, 4:30 উঠেছি, খুব ঠান্ডা লাগছিল এই সকালবেলা। এই যে মার্চ মাসের সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমার যেহেতু সাইনাসের ধাত আছে না, সেহেতু আমি একটুও ঠান্ডা নিজেকে লাগাই না, যতটা পারি প্রোটেক্ট করে রাখি। তাই আমি একটা শাল গায়ে দিয়ে দিয়েছি আর যা কাজ করার করে নিচ্ছি। প্রথমেই উঠে না আগে আমি রান্নাঘরটা মুছে নিই। রান্নাঘরটা আমার বেশিরভাগ দিনই আগের দিন থেকে আমার মুছে পরিষ্কার করা থাকে, কিন্তু করা থাকলেও তাও আমি সকালবেলা উঠে একবার, যেহেতু বাসি রান্নাঘর হয়ে যায়, সেহেতু মুছে পরিষ্কার করে রেখে দিই। রান্নাঘরের কাজটা যদি মিটে থাকে না, তাহলে অনেক কাজ এগিয়ে যায়। তো এছাড়াও আমার ভিডিও করার থাকে, কারণ কি জানো তো, আমি যে কবে ভিডিও করছি, কবে ভিডিও ছাড়ছি, এইগুলো হিসেব না আমার কাছে একদম থাকছে না। কারণ আগের ভিডিওটা যেহেতু আমার 2 দিন পর পর ছাড়া হয়, তো 2 দিন পর ছাড়ার কথা, সেই জায়গায় কবে যে 4টে দিন কেটে গেছে, তারপর আমি ভিডিওটা ছেড়েছি, আমার মাথায় হুঁশ জ্ঞান নেই। মানে আমি জ্ঞানই করতে পারছি না যে কালকে 2 দিন হলে 3 দিনের পর আমাকে ছাড়তে হবে। আবার কি হচ্ছে, যে একটা টাইমে, যে টাইমে আমি ছাড়ি, সেই টাইমটা ওভার হয়ে যাচ্ছে, তারপরে আমার ছাড়া হচ্ছে। মানে আমার ব্রেনই কাজ করছে না যে এই টাইমে ছাড়তে হবে, এই টাইমে ছেড়ে দিই। হয়তো মামনির চিন্তায় একটা কাজ করেই যাচ্ছি, আর সেই ভিডিও ছাড়ার টাইমটা চলেই গেল, ছাড়লাম 2 ঘন্টা পর। তো এই রকম অনেক রকম প্রবলেম আমার জীবনে আসছে। তো আমি বলছি সবাইকে, আমার সব ভিউয়ার্সদের, যে দয়া করে আমার ভিডিওটা যখনই আসুক আপনাদের কাছে দেখে নেবেন। সকালবেলা উঠেই আমি আগে রান্নাঘর মুছে তারপরে বেশ কিছু জামাকাপড় পরেছিল দিব্যর, যেগুলো ধরুন শীতের জামাকাপড় এখনও ওর আমার কেচে তোলা হয়নি। তো এখন বেশ রোদটা হচ্ছে, আর কয়েকদিন আগে বৃষ্টিটা হলো যেহেতু, সেহেতু সবই জমা আছে। তো এখন আমি এই যে 2-1টা করে, অল্প অল্প করেই, খুবই কম জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। মামনির আলনায় অনেক ব্লাউজ ছিল, যা পরতো তার থেকে বেশি বার করা ছিল, সেইগুলো অল্প অল্প করে কেচে দিলাম। তারপর নিজের তো কাচা থাকেই। তারপর আমি যে কম্বলগুলো গায়ে দিতাম, এখন আর কম্বল গায়ে দিতে লাগছে না। তবে কি জানেন, সকালের দিকে একটা পাতলা কম্বল কোনো কোনো দিন গায়ে দিতে লাগে। তো সেগুলোও আমি বারবার করে রোদে দিয়ে নিচ্ছি। কারণ মামনিকে দেখেছি আমি, যে বলতো খালি যে ভাদ্র মাসের রোদে যা কিছু আছে ঘরের, যা কিছু, সব কিছু বার করে, যেমন লেপ কম্বল থেকে শুরু করে আর আলমারির প্রত্যেকটা জামা কাপড় রোদে দিয়ে ভালো করে হাইজিন মেনটেন করতো। কিন্তু এখন ওয়েদারটা এমনই হয়ে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে। এই বছর সেপ্টেম্বরে দেব করে, আর সেপ্টেম্বরে তো রোদই হলো না, এত বৃষ্টি হলো যে আমাদের সব কিছুই পড়ে রইলো, হাইজিন মেনটেনটা হলো না। তাই জন্য আমি ঠিকই করে নিয়েছি যে এখন যেহেতু এই মার্চ এপ্রিল মাসটা ভীষণ কড়া রোদ পড়ে, তো এই মাসগুলোতেই যা হাইজিন মেনটেন করার করে নেব। তারপরে যদি আবার সেপ্টেম্বরে সেই রকম রোদ ওঠে, তখন আবার দেওয়া যাবে, সেটা পরিস্থিতি বুঝে করব। তো তাই জন্য আমি কিছু কিছু কাজ, বেশ কিছু কাজ গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আর করতে থাকি। তাই জন্য আমি লেপ কম্বলগুলো বারবার করে, অবশ্য লেপ নেই আমার, সবই কম্বল, সেইগুলো বারবার করে রোদে দিয়ে আমি হাইজিন মেনটেন করে রাখছি। এরপরে তো আমাকে দিব্যকে স্কুলে পাঠাতে হবে। তো আমি আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে সেসবগুলো কিছু দেখাইনি গো। ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর স্কুলে পাঠিয়ে দিয়ে আমি টিফিনটা কিনে নিয়েছি। বাদবাকি কাজ যা রান্না করার, সেগুলোও আমি এরই মধ্যে সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এবার আমি দিব্যকে টিফিনটা কিনে আর চলে গেলাম দিব্যকে স্কুল থেকে আনতে। তো আজকে রান্নার কিছু সেরকম ছিল না, দাদাদের সঙ্গে একসঙ্গেই রান্না হবে বলে
আমি জাস্ট ওই আলু কেটে দেওয়া, তারপরে ওলকপি কেটে দেওয়া, চাল ধুয়ে দেওয়া, মানে আনুষঙ্গিক যেগুলো হেল্প করার সেগুলো করেই এসেছি। কারণ দাদার খুব শরীর খারাপ, ও বাইরে বেরোতে পারছে না, আজকে বাজারও আমাকেই করতে হবে। তো যেহেতু এবার সময় তো আর বসে থাকে না, চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়, তাই জন্য আগে এবার দিব্যকে আনবার টাইমও চলে গেছে, চলে এসছে। চোখের পলকে কিভাবে যে টাইমটা কেটে যায় বোঝাই যায় না। ওকে আমি আনতে চলে এসেছি, এবার ও বেরিয়ে আসবে, ওকে স্কুল থেকে নিয়ে তারপর বাদবাকি যে কাজগুলো করবার সেই কাজগুলো আমি করে নেব। আর এই যে দিব্য সোনা আমার বেরিয়ে এসছে, আজকে ওকে হোলির টিপ দিয়েছে। তো হোলির সময় তো ওদের হোলি খেলা হয়নি, একটা করে হাতে টফি আর একটু করে আবির দিয়ে ওদের সবাইকে হোলি সেলিব্রেট হয়েছে। হোলি অবশ্যই চলে গেছে অনেক দিন আগে, কিন্তু তাও সে যেহেতু স্কুলে তো আর সেইভাবে সেলিব্রেট করা যায় না, তাই একটা করে টিপ বা ফোঁটা দিয়ে ওদের সবাইকে একটা আনন্দ দেওয়া জাস্ট। ওকে আমি স্কুল থেকে নিয়ে চলে এলাম। স্কুল থেকে নিয়ে এসে এবার ওকে যে টিফিনটা কিনে এনেছিলাম, সেই মানে কি বলে ওটাকে, কচুরি আর আলুর দম কিনে এনেছিলাম। আলুর দম তো ঝাল, ওকে ধুয়ে খাওয়াতে হবে বলে আমি আর দোকানে খাওয়াইনি। তো নিয়ে চলে এলাম, নিয়ে ওকে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে এবার আমরা বাজারে চলে এসেছি। বাজারে সেরকম কোনো ভালো মাছই দেখতে পেলাম না, দেখতে পেলাম শুধু জ্যান্ত কই মাছ। তো জ্যান্ত কই মাছটা নিয়ে কই মাছ নেওয়ারই আমি সিদ্ধান্ত নিলাম, কারণ দাদার না খুব পটি হচ্ছে আর এত জ্বর আবার উঠেছে যে ও কি খাবে ভেবে পাচ্ছে না। তা ভাবলাম যে মাছ, এই জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করলে ওর পক্ষেও ভালো, আর আমাদের তো কোনো ব্যাপারই না, আমরা সবই খেতে পারবো। আমার দিব্য সোনারও ঝাল ছাড়া হলে ভালো হয়। এরপর কিছু আমি সবজিও কিনে নিলাম, কারণ রোজ রোজ তো বেরোনো সম্ভব নয়, তাই মাছ সবজি একদিনের মতো বা কালকে সকালটা যাতে হয়ে যায়, এইভাবে আমি কিনে বাজার থেকে বেরোলাম। তার মধ্যে পুটুও স্কুল থেকে চলে এসেছে, এসে ও আমার সঙ্গে এলো, বললো বাজার করতে যাব। ওদের বাজার করতে আসাটা খুব আনন্দের। ও তার মধ্যে ওদেরও একটুখানি আমি টিফিন খাইয়ে দিয়েছি, এর থেকে প্রিয়াংশু টিফিন সেন্টার থেকে ওরাও কচুরি খেয়ে নিয়েছে। আর দিব্যর জন্য তো আমি নিয়ে গিয়েছিলাম, ওকে তো বাড়িতেই খাইয়ে দিয়েছি, আগেই বলেছি। তো একসঙ্গে বাজার করলাম, কারণ বৌদির তো অনেক কাজ থাকে, দাদাকে ওরা বিরক্ত করবে বলে ওদের নিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম। এরপর আমি মাছগুলো ভেজে দিলাম, যেহেতু বৌদির আরও আনুষঙ্গিক কাজ আছে, যতটা পারা যায় হেল্প করা যায় আমি হেল্পটা করেই দিই। আর বৌদি একদিকে ভাত বসিয়েছে, আর একদিকে এই যে জিরে আর ধনে, এটা আগে থেকেই দাদা মিক্সিতে গুঁড়ো করে রেখে দেয় কিনে এনে, তা সেইটা জলে ভিজিয়ে রেখেছে। এবার যেহেতু ভাতটা আমার চালের হচ্ছে, আমার চালটা একটু অন্য, এই জন্য বৌদি দেখিয়ে নিচ্ছে যে ভাতটা কিভাবে হলে বা কতক্ষণ হলে ভাতটা ঠিকঠাক হবে। তো আমি দেখে নিলাম, আর এই যে তরকারি বসিয়ে দিয়েছে, শুধু হলুদ আর এই ধনে জিরে দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে, আর কই মাছের ঝোল হবে, আর তারপরে তার সঙ্গে উচ্ছে ভাজা টাজা হবে। তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, রান্নাটা বসিয়ে দিল, কারণ নন্তু খেয়ে তো বেরোবে স্কুলে, ওই জন্য ওকেও খাবারটা দিয়ে দিল, ও খেয়ে নিল। আর পাশে দাদাকে অল্প দুটো ভাত দিয়েছিল, ও তো নেড়ে নেড়েই সার, খেতে পাচ্ছে না, তবুও খেয়ে তো ওষুধগুলো খেতে হবে, তাই জন্য ওরা ওদের দুজনকেই দিয়ে দিল রান্না করে, ওরা খেয়ে নিল। এবার এখানে দুজন বাচ্চা বাড়িতে তো থাকবে, তো তাই জন্য ওরা একটু টাইম পাস করছে, ওরা এই রকম খেলে, এই এই ঝুড়িটার মধ্যে বসিয়ে দেয় ওকে, আর বলে যে আমি ঠেলছি, ও চড়ে। আবার কোনো সময় পুটু বসে বসে বলে ভাই ঠেল, কিন্তু ভাইয়ের তো অতটা শক্তি হয়নি, তাই জন্য ভাই আর ওকে ঠেলতে পারে না। এইভাবেই ওরা দুজনে খেলতে থাকে, কিছু তো একটা করে টাইমটাকে পাস করতে হবে। তো ওরা এইভাবেই টাইমটাকে পাস করে নেয়। এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরবেলার, দিব্যকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম হসপিটালে। আজকে আবার হসপিটালে যাব ঠিক করেছি, যেহেতু শুনেছি মামনি একটু ভালো জেনারেল বেডে দিয়েছে, জেনারেল বলতে কেবিনে দিয়েছে, জেনারেল বেডগুলো যা প্রবলেমেটিক, সেখানে মামনির পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, কিছুই আর আসে না রাস্তায়। শেষকালে একটা অটো পেলাম,
তো অটোয় দেখলাম সেখানেও প্যাসেঞ্জার নেই, আমি একজন ছিলাম আর সামনে একজন ছিল। এইভাবে অটোয় করে গেলাম চৌরাস্তা, তারপরে ওখান থেকে আবার বাস ধরে হসপিটালে গেলাম। একটু দাঁড়াতে হয়েছে আমাকে বাসের জন্য। তো আজকে যাই হোক গিয়ে একটু দেরি হয়ে গেল। দিদি অলরেডি ওখানে চলেই গেছে। দিদি মামনিকে দেখেও নিয়েছে, আমি ওকে ফোন করে দিয়েছিলাম। তো মামনি কি বলছে, কীরকম কন্ডিশন, সেগুলো সবই দিদি আমাকে বলছে। আর দিদি একটু এগিয়ে এসেছিলো জানো তো। হসপিটালে ঢুকতে গেলেই আমার হাত পা এমন কাঁপতে থাকে, এমন মাথা ঘোরে, যেন মনে হয় আমি মিনিটের মধ্যেই ওখানে সেন্সলেস হয়ে যাব। এত কষ্ট কেন হচ্ছে জানি না, যেহেতু নিজের লোক। তারপরে আমি বেরিয়ে গেলাম, দিদি আমাকে দিয়ে এলো। ভিজিটিং আওয়ার্সে একজন ছাড়া ঢুকতে দেয় না, তাই দিদি বাইরে ওয়েট করলো আর আমি ভিতরে ঢুকে গেলাম। বার্ন ইউনিটে এই যে ঢুকছি আমি। ঢুকে এবার কেবিন 20-তে মামনিকে দিয়েছে। সেখানে এই যে মামনি শুয়ে আছে। এইভাবে আমাকে দেখলো, আমাকে দেখে কথা বলছে। এবার কথা বলে বেশ আনন্দিত মনে হলো। এবার কথা বলে কি করলো, মামনি একটু ওঠার চেষ্টা করছে, কিন্তু এত শরীরটা দুর্বল, জানো তো, উঠে দাঁড়াতে পারছে না। ডাক্তার যখন সিসিইউ থেকে নামিয়েছিল তখন বলেই দিয়েছিল আপনার হাঁটা প্রয়োজন, আপনাকে হাঁটাতে বলবেন। কিন্তু এখানের জানো তো, যেসব আয়া রাখা হয়েছে তারা একদম দেখে না। তারা যে একটু হাঁটাবে এইটুকু জায়গার মধ্যেই যদি দু একবারও হাঁটায়, তাহলেও পেশেন্টটা ভালো হতে থাকে। তারা দেখেই না, সময় মতো জল দেয় না, সময় মতো খাবার দেয় না। ওই দুপুরবেলা একবার খেয়েছো, ব্যাস হয়ে গেল, এই রকম এমন করে যে দেখে না, খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্যই কি আর করা যাবে, আমাদের তো কাউকে থাকতে দেবে না। আর আমরা থেকেও তো এই পেশেন্টকে দেখতে পারবো না, কারণ ড্রেসিং হচ্ছে, আমরা তো অনেক ভাইরাস নিয়ে যাই। তো এই সামনে থেকে মামনির সঙ্গে কথা বললাম, মনটা খুব খারাপ হয়ে গেল জানো। এত ভারাক্রান্ত মন নিয়ে হসপিটাল থেকে ফিরি যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি আর দিদি ফিরতে শুরু করলাম ভারাক্রান্ত মন নিয়ে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই আমাদের সঙ্গে থেকো, আমার এই অনুরোধ। তো আবার নতুন ভিডিও নিয়ে ফিরবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবার মঙ্গল করুন।